প্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের সাপ্তাহিক আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, একটি দেশের অর্থনীতির যে অগ্রগতি কিংবা মানুষের জীবনযাত্রার পরিবর্তনের যে প্রসঙ্গ, এর সাথে বিনিয়োগের একটি সরাসরি সম্পর্ক রয়েছে। এখন সেই বিনিয়োগের বিষয়টি দেশি কিংবা বিদেশি বিনিয়োগের যে বিষয়টি রয়েছে, যেটি এই বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে দেশি এবং বিদেশি বিনিয়োগকারীদের নানাভাবে উৎসাহ এবং বিনিয়োগের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে নানা ধরনের উদ্যোগের বিষয়গুলো আমরা লক্ষ্য করছি। পাশাপাশি বিনিয়োগের ক্ষেত্রগুলো কি রয়েছে, বাংলাদেশে কি সুযোগ সুবিধা রয়েছে, সেটি নিয়ে বিদেশিদের কিংবা দেশেও যারা উদ্যোক্তা তাদের একত্রিত করে বা তাদেরকে আমন্ত্রণ জানিয়ে একটি প্রেজেন্টেশনও হয়েছে। কিন্তু সেই প্রেজেন্টেশন কতটুকু সাড়া ফেলতে পারলো কিংবা বিনিয়োগের পরিবেশ কতটুকু তৈরি করতে পারলো এবং এর মধ্য দিয়ে অর্থনীতির ক্ষেত্রে কতটুকু প্রভাব রাখছে, সেই প্রসঙ্গটিকে সামনে রেখে আজকের আলোচনা। তার প্রেক্ষাপটে আলোচনা শিরোনাম বিনিয়োগের সুযোগ কতটুকু তৈরি হলো। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা এমন একজন সম্মানিত আলোচককে আমন্ত্রণ জানিয়েছি, যিনি এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন, লিখছেন এবং বলছেন। তার সাথেই আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে আছেন অর্থনীতি ও বাণিজ্যিক নীতি বিশ্লেষক মোহাম্মদ মাজিদুল হক। মোহাম্মদ মাজিদুল হক, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা একদম শিরোনাম দিয়ে আপনার কাছে আলোচনায় আসতে চাই যে এই 5ই আগস্টের পরে অথবা 8ই আগস্টের পরে এই সরকার দায়িত্ব নেওয়ার পরে বিনিয়োগের সুযোগ কতটুকু তৈরি হলো? বিনিয়োগ বান্ধব পরিবেশ বাংলাদেশে এখনও সমালোচিত, এবং এটার কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনি দেশি বিনিয়োগ বলেন এবং বিদেশি বিনিয়োগ বলেন। তার কারণ হচ্ছে যে আপনার অন্তর্বর্তীকালীন সরকার যখন আসলো 8ই আগস্ট, তখন এর পরে ইউনিট সরকার কিন্তু চেষ্টা অব্যাহত রয়েছে, চেষ্টা করে যাচ্ছে যে বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য। ইনভেস্টমেন্ট সামিটও হয়েছে, কনফারেন্সও হয়েছে, সেখানে দেশ বিদেশ থেকে অনেক আপনার মানে বিনিয়োগদাতা যারা বিনিয়োগ করে সারা পৃথিবীতে তারা এসেছে এবং তারা এসে সেটা প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু যখন এই ধরনের সরকার থাকে, ইন্টারিম গভর্নমেন্ট যখন থাকে, তখন বিনিয়োগকারীরা প্রতিশ্রুতি দিবে কিন্তু এক্সিকিউশনে যাবে না, এবং সেটা যায়ও নাই, কিন্তু কেউ কিন্তু এক্সিকিউশনে যায়ও না। তার মানে এটা কি সরকারের ধরনের চেয়ে পরিবেশ গুরুত্বপূর্ণ? জি, আমার কাছে এটা হচ্ছে যে বিনিয়োগ বান্ধব পরিবেশ মানে হচ্ছে যে আপনার রাজনৈতিক স্থিতিশীলতা থাকতে হবে। তার মানে এখানে সরকারের ধরনটাও একটা ফ্যাক্টর, অবশ্যই একটা ফ্যাক্টর। কারণ হচ্ছে যে আমি যদি আপনাকে বলি, কারণ হচ্ছে যে ফখরুদ্দিন সরকার একসময় ছিল, আর এখন হচ্ছে যে ইউনূস সরকার। ফখরুদ্দিন সরকারের সাথে ইউনূস সরকারের পার্থক্যটা কি? ফখরুদ্দিন সরকার যে কোনো মব কালচার তৈরি করতে দেয় নাই, যে কোনো দেশবিরোধী যে কোনো কার্যকলাপ সে সাথে সাথে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। কিন্তু ইউনূস সরকারের ক্ষেত্রে দেখা গেছে যে আমরা মব সংস্কৃতি এখনো চলমান রয়েছে, এবং তারা দেখে স্থিরতা, মানে তারা দেখে স্থিতিশীলতা আগে তারা প্রাধান্য দেয়, যে রাজনৈতিক স্থিতিশীলতা আছে কিনা, অর্থনৈতিক স্থিতিশীলতা আছে কিনা, এই জিনিসগুলো দেখে এবং রাজনৈতিক সরকারের সাথে তারা কমিটমেন্ট করতে চায়। এক। দ্বিতীয় নম্বর কথা হলো যে দেশি বিনিয়োগ কিন্তু আমি যদি জুন ভিত্তিক বলি এই বছরের, সেটা হচ্ছে 7% নিচেই আপনার ব্যক্তি খাতে ঋণ প্রবৃদ্ধি 7% নিচে, যেটা আপনার বিগত 2 দশকের ভিতরে মনে হয় এত সর্বনিম্ন হয় নাই। দেশি বিনিয়োগ বলেন আর বিদেশি বিনিয়োগ বলেন, সেটা আমি যে আমার পলিসি রেট বেশি হওয়ার কারণে যে বিনিয়োগটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন না, কারণ বিনিয়োগের সাথে আবার অন্যান্য অনেক সূচক জড়িত। আপনার গ্যাস সংকট রয়েছে, জ্বালানি সংকট রয়েছে, রাজনৈতিক অস্থিতিশীলতা রয়েছে, এই বিষয়গুলোকে বিনিয়োগের সাথে আবার সম্পর্কিত। বিনিয়োগ নীতি রয়েছে, আবার কর বান্ধব বিনিয়োগ নীতি আছে কিনা সেটাও দেখতে হবে। তাহলে বিনিয়োগের সাথে যে শুধু আপনার ইন্টারেস্ট রেট যে বেশি, ব্যাংক যে ইন্টারেস্ট রেট বেশি নিচ্ছে বড়দের কাছ থেকে, এটা একমাত্র কারণ না, এটা মানে একটা ইন্ডিকেটর বলতে পারেন। কিন্তু আপনার রাজনৈতিক যে পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতির মধ্য দিয়ে আর ইন্টারিম গভর্নমেন্টের সময় সাধারণত কেউ বিনিয়োগ করতে আপনার সামনের দিকে এগিয়ে আসতে চায় না। এবং এই অর্থনৈতিক এবং রাজনৈতিক স্থিতিশীলতার প্রসঙ্গ বলছিলেন যে এই গত 1 বছর ধরে অর্থনৈতিক স্থিতিশীলতার কিছু কিছু ইন্ডিকেটরে তো বাংলাদেশ ভালো করেছে, এটা তো অস্বীকার করার উপায় নাই। কিন্তু এই যে ইন্ডিকেটরে ভালো করেছে, সেটি সামগ্রিক পরিবেশের উপরে কতটুকু প্রভাব রাখতে পারে? হ্যাঁ, বিগত 1 বছরে কিছু ইন্ডিকেটর আমরা খুব ভালো করেছি। যেরকম আমি এক্সপোর্ট আর্নিংস বাড়িয়েছি 9%-এর কাছাকাছি, আমি রেমিটেন্স প্রবৃদ্ধি বাড়িয়েছি 27%-এর কাছাকাছি, এবং এতে করে যেটা হয়েছে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ
কিন্তু মানে এটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে একটা দেশের অর্থনীতির স্ট্রেংথ কিভাবে বিদেশি বিনিয়োগকারীরা, আমি যদি বিনিয়োগকারীদের সাথে এটা রিলেট করি, তাহলে বিদেশি বিনিয়োগকারীরা যেটা দেখে যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের অবস্থানটা কি একটা দেশের, একটা দেখে। আরেকটা হলো যে তাহলে সেই দিকগুলোকে আমরা কারেন্ট অ্যাকাউন্ট বলেন, বাংলাদেশ ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্ট বলেন, আমরা এক্সপোর্ট আর্নিংস বলেন, রেমিটেন্স বলেন, এই বিষয়গুলোকে আমরা খুব ভালো লেভেলে আনতে পেরেছি। বাট চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জ কোনগুলো এবং সেই চ্যালেঞ্জগুলো এখনো আমরা সমাধান কেন করতে পারিনি? তার কারণ হচ্ছে যে আমার কর্মসংস্থান কি হচ্ছে কিনা। কারণ এই 1 বছরে অনেকগুলো শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। সেটা হচ্ছে যে রাজনৈতিক কারণে বন্ধ হয়েছে, এটা বিদ্যুৎ সংকটে বন্ধ হয়েছে, গ্যাস সংকটে বন্ধ হয়েছে, জ্বালানি সংকটে বন্ধ হয়েছে। আচ্ছা, তারপরে ব্যাংকের যে সাপোর্ট, ব্যাংক ফাইন্যান্সিং এর যে সাপোর্ট, সেই সাপোর্টেরও একটা ছিল, ঘাটতি ছিল। তাহলে দেখা যাচ্ছে যে আপনার এই যে 1 বছরে তাহলে আপনার কর্মসংস্থান কিন্তু কমে গেছে, বেকার মানুষের সংখ্যা বেড়ে গেছে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে এই 1 বছরে যেটা হয়েছে, এফডিআইও কিন্তু আপনার এক্সপেক্টেড লেভেলে আপনি বিদেশি বিনিয়োগ কিন্তু আসে নাই। এবং এই বিদেশি বিনিয়োগটা যদি আপনার না আসে এবং যেভাবে স্টেগনেন্ট অবস্থায় রয়েছে, এটা যদি থাকে তাহলে সামনের দিনে অর্থনীতিকে টেনে নিয়ে যাওয়া এটা অনেক কঠিন কাজ হবে। মানে এই জায়গাতে যেহেতু আপনি বলছেন যে বিনিয়োগের এখন যে অবস্থা আছে, সেই জায়গা থেকে যদি এটা ধারাবাহিকভাবে থাকে তখন সামনের দিনে অর্থনীতিকে গতিশীল করা অনেক কঠিন হবে। সেই জায়গা থেকে আমাদের কিছু, আমি সরকারের কোনো সরকারের ক্ষেত্রে বলছি না, রাষ্ট্রীয় উদ্যোগের কথা বলছি, যেটি বিনিয়োগ বান্ধব পরিবেশের জন্য রাষ্ট্রীয় পর্যায় থেকে ওয়ান স্টপ সার্ভিস পর্যন্ত আমাদের আছে, বিডা কাজ করছে। পাশাপাশি আমাদের এই যে বিনিয়োগের পরিবেশ বাড়ানোর জন্য, দেশি বিদেশি বিনিয়োগের পরিবেশ বাড়ানোর জন্য আমাদের যে সিদ্ধান্তগুলো আছে বা যে নীতিগুলো আছে, এই জায়গাতে কোনো পরিবর্তন আনা প্রয়োজন কিনা সেটা আপনি মনে করেন কিনা? এই প্রশ্নগুলো আপনার কাছে রেখে গেলাম, বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ইসলাম ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানে। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। যে বিষয়টি নিয়ে আজকে সম্মানিত আলোচক মোহাম্মদ মাজেদুল হক ভাইয়ের সাথে আলোচনা, যে বিনিয়োগের সুযোগ কতটুকু তৈরি হলো। আমরা যে প্রশ্নটি আপনার কাছে রেখে গেলাম, যে বিডা কাজ করছে, ওয়ান স্টপ সার্ভিসের কথা বলা হচ্ছে, অর্থনৈতিক এবং রাজনৈতিক স্থিতিশীলতার প্রসঙ্গগুলো আপনি বলছিলেন, সেটি একদম যথার্থ বিশ্লেষণ। কিন্তু এরপরেও আসলে আমরা কতটুকু সুযোগ তৈরি করে দিতে পারছি, নাকি এখানে বিদেশি কোনো বিনিয়োগকারী এসে হয়রানির শিকার হয় প্রক্রিয়াগত কারণে? ইউএস প্রশাসন কিন্তু এটা নিয়ে তারা খুব আপনার কনসার্ন, যে বিনিয়োগ পরিবেশ নিয়ে খুব কনসার্ন। এবং শুধু ইউএস অ্যাডমিনিস্ট্রেশন না, জাপানি যে বিনিয়োগকারীরা আছে, কোরিয়ার যে বিনিয়োগকারীরা আছে, তারা কিন্তু অনেক বিষয় এখন কনসার্ন। কেন কনসার্ন? 1 নম্বর হচ্ছে যে তাদের কাছে আপনার পলিটিক্যাল আনরেস্ট থাকতে পারবে না, রাজনৈতিক স্থিতিশীলতা তাদের কাছে সর্বপ্রথম গ্রহণযোগ্যতা। আরেকটা কথা কি জানেন, যে বিনিয়োগের জন্য যে ল্যান্ড দরকার, যে প্লট দরকার, সেই একটা প্লট ল্যান্ড, সে স্মল এরিয়ার ল্যান্ড হলে হবে না। সেই ল্যান্ডটা কিন্তু তারা ঢাকা এবং চট্টগ্রামের আশেপাশে এখন খুঁজেই পাচ্ছে না। এবং তারা চাচ্ছে ঢাকা চট্টগ্রামের আশেপাশেই, বিনিয়োগকারীরা চাই যে এই 2 শহরের আশেপাশে। আমরা পদ্মা ব্রিজ করেছি, পদ্মা ব্রিজ অনেক আশা নিয়ে আমরা পদ্মা ব্রিজ করেছি, কিন্তু বিনিয়োগকারীরাও পদ্মার ওই পারে যাচ্ছে না, দক্ষিণ অঞ্চলে কিন্তু তারা যাচ্ছে না। আচ্ছা, তারপরে আমরা বিনিয়োগকারীরা কি দেখবে, যে তার লোডিং আনলোডিং যে টাইমটা, বন্দরের যে সক্ষমতা, সেই বন্দরের সক্ষমতা বিদেশি বিনিয়োগকারীদের কাছে বলেন আর দেশি বিনিয়োগকারীদের কাছে বলেন অনেক গুরুত্বপূর্ণ একটা ইন্ডিকেটর আমি বলবো। কারণ চট্টগ্রামের বন্দর, চট্টগ্রাম বন্দর আপনার কলম্বো বন্দর আচ্ছা 34তম অবস্থানে রয়েছে বিশ্বের তার ফ্যাসিলিটিসের দিক থেকে, অথচ বাংলাদেশের আপনার চট্টগ্রাম বন্দর সেটা হচ্ছে 300-র উপরের অবস্থান তার। এবং আপনার যে লজিস্টিক পারফরমেন্স ইন্ডেক্স, সেই লজিস্টিক পারফরমেন্স ইন্ডেক্স তো বাংলাদেশ অনেক শোচনীয় একটা অবস্থার, খুব খারাপ অবস্থা। আচ্ছা, তারপরে আমার যে বন্দরের যে অটোমেশন কি বন্দরে হয়েছে, এখন তো ট্র্যাকিং সিস্টেম মাধ্যম দিয়ে কোনো কিছু হচ্ছে না, সব হচ্ছে যে অ্যানালগ সিস্টেম। বিশ্বের এই মুহূর্তে কোনো বন্দরে আপনার অ্যানালগ সিস্টেম আছে কিনা আমার কাছে মনে হয় না। তাহলে বন্দর ফ্যাসিলিটিস আপনাকে তো দিতে হবে। আপনার যে চট্টগ্রাম বন্দর যখন নির্মাণ করা হয়েছিল, তখন বলা হয়েছে 1 মিলিয়ন লোডিং আনলোডিং হবে, সেখানে এখন 3.5 মিলিয়ন, 3 মিলিয়নের উপরে চলে গেছে। তাহলে এখন তো আমার ক্যাপাসিটি বাড়ে নাই ওইভাবে। তাহলে এখন বন্দরের ক্যাপাসিটি একটা গুরুত্বপূর্ণ, ল্যান্ড অ্যাকুইজিশন একটা গুরুত্বপূর্ণ, কারণ বিনিয়োগকারীরা চাচ্ছে ঢাকা চট্টগ্রাম ভিত্তিক ল্যান্ড। আচ্ছা, আপনার গ্যাসের সংযোগ এবং বিদ্যুতের সংযোগ, এটা ভিয়েতনামে কতদিন লাগে, চীনে কতদিন লাগে, আপনার এখানে তো এটা 5 গুণ বেশি সময় লাগে। এবং এটা এই সংযোগ নিতে গিয়ে হয়রানির শিকার হচ্ছে। আপনি এলএনজি ইম্পোর্ট করবেন, এখন গ্যাস সংকটটা আছেই, কারণ চাহিদা এবং যোগানের একটা
ব্যবধান রয়েছে বাংলাদেশে। তাহলে এই গ্যাস সংকটের কারণে 1 বছরে তো আপনার অনেকগুলো কারখানা বন্ধ হয়ে গেছে, মানুষ বেকার হয়ে গেছে, আমরা এক্সপোর্ট করতে পারিনি ভালোভাবে। তাহলে এই যে এই সংকটগুলো যে ঘিরে রয়েছে, এবং এটার সাথে যেটা রয়েছে আপনার ইউএস প্রশাসন যেটা বলছে, তারা যেটা কনসার্ন সেটা করাপশন এবং ব্যুরোক্রেটিক প্রবলেমস, এই দুইটার কথাটা তারা বারবার বলছে। যে জুলাই গণঅভ্যুত্থান যে সমস্ত কারণ বা উদ্দেশ্যে হয়েছিল তার মধ্যে এগুলো কিন্তু অন্যতম, যে কোনো দুর্নীতি থাকবে না, আমলাতান্ত্রিক কোনো জটিলতা থাকবে না, একজন বিনিয়োগের প্রসঙ্গে হোক, মানুষের অধিকার ভোগ করার প্রসঙ্গে হোক, সবাই যার যার অবস্থান এবং মর্যাদা অনুযায়ী সে জীবনযাত্রা নির্বাহ করতে পারবে। তাহলে পরিবর্তন কতটুকু হলো? সেই পরিবর্তনটা সরকার যে সংস্কারের কথা বলছে বা সংস্কার কাজ এগিয়ে যাচ্ছে, সেই সংস্কারটা আপনার সিগনিফিক্যান্ট লেভেলে সংস্কার কিছু হয়েছে ব্যাংকিং খাতে। 3টা টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স করা হয়েছে, ব্যাংক কোম্পানি অ্যামেন্ডমেন্ট করতে যাচ্ছে। ব্যাংকিং খাতের একটা সংস্কারটা খুব দ্রুত হয়েছে, বাট অন্য ক্ষেত্রে যে সংস্কার এটা কিন্তু গতি আনতে পারে নাই। কারণ অর্থনীতি উপরে যে শ্বেতপত্রটা দেওয়া হলো সেটা কিন্তু লাইং ইন দ্য পেপার, এটা নিয়ে যে আমার কি করা উচিত, আমার ইনিশিয়েটিভ কি হওয়া উচিত সেটা হচ্ছে না, এবং ইমপ্লিমেন্টেশনটা কি হবে। এবং এখন আপনি নিশ্চয়ই জানেন, সবাই এখন বলছে যে পলিটিক্যাল গভর্নমেন্ট করবে, কিন্তু আমার কথা হলো যে আপনার এই ধরনের গভর্নমেন্ট যদি সংস্কার কাজ শেষ করতে না পারে, কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্ট কিন্তু এই কাজটা এগিয়ে নেয় না কখনো। সুতরাং আপনি যদি সবকিছু পলিটিক্যাল সরকারের উপর দায়িত্ব দিয়ে যান, তাহলে কিন্তু এটা এক্সিকিউশন হবে না। এই বিনিয়োগের আরো বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করার জন্য আসলে আমাদের যে সমস্ত এক্সিস্টিং যে চলমান যে নীতি বা সিদ্ধান্তগুলো আছে, এখানে কি ধরনের পরিবর্তন আনা? দেখেন, যে বিনিয়োগকারীরা একটা জিনিস অবাক হয় আমাদের দেশের একটা অবস্থা দেখে, সেটা হচ্ছে আমরা যে নীতি, যে পলিসিগুলো করি, সেই পলিসিগুলো ঘন ঘন পরিবর্তন হয়। বিনিয়োগকারীরা এটা খুব আপসেট যে এত ফ্রিকোয়েন্সি, এত পলিসি পরিবর্তন কেন হয়। এক, দ্বিতীয় নম্বর কথা হলো যে বিনিয়োগ বান্ধব যে একটা পলিসি, খুব গ্লোবাল স্ট্যান্ডার্ড বিনিয়োগ বান্ধব পলিসি বাংলাদেশে এখনো অনুপস্থিত রয়েছে। আচ্ছা, দ্বিতীয় নম্বর কথা হচ্ছে বিনিয়োগ বান্ধব তো একটা কর কাঠামো দরকার। জি, কর কাঠামো একটা ম্যাটার্স। সুতরাং বিনিয়োগ বান্ধব কর কাঠামো যেটা রয়েছে সেটা বিনিয়োগকারীদের কাছে বারবার প্রশ্ন জাগছে। এবং আমি আপনাকে একটা কথা বলি, বাংলাদেশের কর কাঠামো বলেন এবং বাংলাদেশের যে বাণিজ্য নীতি বলেন, সেই বাণিজ্য নীতি খুব জটিল বাণিজ্য নীতি, খুব কঠোর বাণিজ্য নীতি। এবং ট্রাম্প প্রশাসনের কাছে যেটা ধরা পড়েছে যে বাংলাদেশের যে শুল্ক নীতি, বাংলাদেশের যে বাণিজ্য নীতি, এটা তো উদার বাণিজ্য নীতি না। কারণ ইউএস সরকার কিন্তু বিগত 8 দশক ধরে যেটা করছে, সে উদার বাণিজ্য নীতিতে বিশ্বাসী, এবং সে বিশ্ব বাণিজ্য সংস্থা বলেন, IMF বলেন, ওয়ার্ল্ড ব্যাংক বলেন, তাদের মাধ্যম দিয়ে আপনার গরিব দেশগুলোকে, উন্নয়নশীল দেশগুলোকে তারা মেসেজ দিচ্ছে যে কোনো বাণিজ্য নীতি উদার করো। কিন্তু বাংলাদেশের বাণিজ্য নীতি অত্যন্ত উদার না, এটা অনেক কঠিন। কারণ ইউএসএ আপনার একসময় 3 থেকে 4% শুল্ক দিয়ে পণ্য প্রবেশ করানো গেছে, বাট তারা কেন কঠোর হলো? কারণ আমরা কঠোর, আমরা বাণিজ্য নীতি আমাদের নমনীয় না। তা আমাদের যে পলিসি আছে, সেই পলিসিগুলো নিয়ে বারবার কথা হচ্ছে, সেটা বিশ্ব ব্যাংকের কাছে কথা হচ্ছে, IMF এর কাছে কথা হচ্ছে যে কেন গ্লোবাল স্ট্যান্ডার্ড না, কেন আপনারা এত কঠোর এই জায়গাটাতেই, আপনারা শুল্কের বিষয়ে কেন? আমরা যখনই রাজস্ব আয় বাড়ানোর কথা প্রস্তাব করি, সরকার যখন এটা লক্ষ্য নির্ধারণ করি, তখন আমরা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স বাড়াই দিই, আবগারি শুল্ক বাড়াই দিই, ভ্যাট বাড়াই দিই, বাট আমরা কি ট্যাক্স নেট বাড়াতে পারছি না কেন? আমরা হচ্ছে যে ইনডাইরেক্ট ট্যাক্সের উপরে ডিপেন্ড করো, আমরা ডাইরেক্ট ট্যাক্স কোথায়? সেই প্রসঙ্গে মাজিদুল হক, আপনি চমৎকার একটা বিষয় উল্লেখ করেছেন যে এই প্রসঙ্গগুলোতে আসলে এই ডিরেক্ট ট্যাক্সের যে প্রসঙ্গ বা প্রত্যক্ষ কর আরোপের যে প্রসঙ্গ, সেটি আসলে কেন বাড়াতে পারছি না? আমাদের বাণিজ্যিক নীতির যে কঠোরতা বা যেভাবে এটি চলছে, সেটি দিয়ে আসলে আমরা উদার অর্থনীতির এই বাজারে কিভাবে প্রবেশ করব, এবং এই প্রবেশের এই অবস্থা থেকে উত্তরণের জন্য কি উপায় আছে আপনার দৃষ্টিতে, সেগুলো আমরা আলোচনা শুনবো। তবে তার আগে একটা বিরতি নিয়ে ফিরতে চাই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানে। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। বিনিয়োগের পরিবেশ কতটুকু তৈরি হলো, সেই বিষয়টি নিয়ে আলোচনা। সম্মানিত আলোচক হিসাবে আছেন মোহাম্মদ মাজিদুল হক। মাজিদ ভাই, এই প্রসঙ্গ যে আসলে আমরা যেভাবে এগোচ্ছি, যে নীতি নিয়ে আমরা আসলে যে নীতিকে সামনে রেখে আমরা এগোচ্ছি, তাতে মুক্তবাজার অর্থনীতি বা উদার অর্থনীতিতে বাংলাদেশ আসলে জায়গা করে নিতে পারবে কিনা, আর পরিবর্তনের যে জায়গাটি
কথা আপনি বলছেন, অথবা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে গ্লোবাল যারা অর্থনীতিবিদ বা বাণিজ্যিক প্রক্রিয়াগুলো নিয়ে কাজ করেন তারাও পরামর্শ রাখছেন এটাকে পরিবর্তন করা প্রয়োজন। পরিবর্তন করলে আমাদের কোনো অসুবিধার মধ্যে পড়তে হবে কিনা দেশকে? আমার কথা হচ্ছে যে আমাদের ফাউন্ডেশনটাই দুর্বল। আচ্ছা, এই ফাউন্ডেশন দুর্বল হওয়ার কারণে আমরা আমাদের যখন বাজেট ঘাটতি হচ্ছে তখন বাজেট ঘাটতি তাহলে কিভাবে হাউ অ্যাড্রেসিং বাজেট ঘাটতি? আপনার ব্যাংক ফাইন্যান্স, ব্যাংক থেকে আপনি বড় করেন, আপনি রাজস্ব, আপনি ভ্যাট বাড়াই দেন, পরোক্ষ কর বাড়াই দেন, ঠিক আছে? আমরা রাতারাতি সিদ্ধান্তগুলো নিচ্ছি, কিন্তু আমাদের দেশে কোনো গবেষণা নাই। আমাদের দেশে ইন্টেলেকচুয়াল সাইডের যে ওপিনিয়ন, সেই ওপিনিয়নটাও রিসিভ করা হয় না। তাহলে আমার দেশের পিপুল বিশ্ব ব্যাংকে ওপিনিয়ন দিচ্ছে না, আপনার WTO ওপিনিয়ন দিচ্ছে না, তারা তো চাকরিজীবী হিসেবে সেখানে কাজ করছে, তাদের ওপিনিয়ন অ্যাডপ্ট করছে, তারা অ্যাডপ্ট করছে। কিন্তু আমার দেশের আমার দেশ চালাতে যে আমি বাইরের থেকে একজন আমি এক্সপার্ট আনতেছি, অথচ দেয়ার আর লটস অফ এক্সপার্টস হিয়ার স্টিল নাও। তাহলে আমাদের দুর্বলতা হচ্ছে যে এক্সপার্টকে আমরা ইগনোর করছি, আমরা দশকের পর দশক এক্সপার্ট ইগনোর করছি। আমাদের এই বিশেষজ্ঞরাই কিন্তু আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানে তারা কাজ করছে, পরামর্শ। হ্যাঁ, ইউনাইটেড নেশনসে আপনার 37টা দেশের পলিসি সাপোর্টার বা পলিসি অ্যানালিস্ট আছে আপনার এই মুহূর্তে বাংলাদেশের। সে 37টা দেশকে সে লিড দিচ্ছে। তাহলে এই বাংলাদেশের মতন একটা জায়গায় লিড দেওয়ার তার মাদার কান্ট্রিকে তাহলে আমরা তাদেরকে মোটিভেশন দিচ্ছি, আমরা তাদেরকে বারবার ইগনোর করছি। আমাদের পলিসি গ্যাপটা কেন হয়েছে? আমাদের পলিসি যখন নেওয়া হয়, পলিসি যখন ফাইনালাইজ করা হয়, তখন কিন্তু এক্সপার্ট হয়তো অনুপস্থিত থাকে, কিছু রাজনীতিবিদ থাকে, রাজনীতির স্বার্থে পলিসিগুলো করা হয়। এবং আমি কেন করা হয়, কারণ আমি আপনাকে কেন বলছি যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে আজকে ডেড হলো, এই কারা ডেড করলো? আজকে তো আপনার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে সেখান থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, সেখান থেকে জনবল নিয়োগ করা হয়েছে, সেখান থেকে বোর্ড গঠন করা হয়েছে এই আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। আজকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপি ঋণ আজকে 60%, 70%-এর উপরে কেন? আজকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো আপনি মূলধন ঘাটতিতে কেন? তাহলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো তো লিড দিচ্ছে কারা? ওই আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। বাট আর্থিক প্রতিষ্ঠান বিভাগ যখন লিড দিচ্ছে, তাহলে এটাকে রাজনীতিকরণ করেছে, এটাকে কিন্তু পেশাদারিত্বের সাথে নেতৃত্ব দেওয়া হয় নাই। তাহলে আমাদের কাছে একটাই আমরা বলতে চাই, কোনো প্রতিষ্ঠানকে আসলে রাজনীতি থেকে বের করে আনেন, রাজনীতিকরণ থেকে বের করে আনেন, যদি অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিতে চান। এবং বাংলাদেশের অর্থনীতি একমাত্র ব্যাংক ভিত্তিক অর্থনীতি। বাংলাদেশের যে আরো 3টা সাইড, সেটা অন্ধকারের ভিতরে আছে। সেটা বিমা খাত, সেটা হচ্ছে যে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, সেটা হচ্ছে যে আপনার স্টক মার্কেট। তাহলে 3টা খাতে তো বাংলাদেশের টোটালি ডেট। আপনি ব্যাংকিং খাত বেঁচে আছে, তারপরেও ব্যাংকিং খাত এখন অ্যাবাউট টু ডাই। তাহলে কেন হলো এগুলো রাজনীতিকরণের জন্য হলো, এটা রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য। বাকি যে 3টে খাত বললেন, আমরা পারছি না কেন? আমাদের অসুবিধা কি শুধু নীতি? আমাদের অসুবিধা নীতি, এবং আমাদের অসুবিধা হচ্ছে যে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে রাজনীতির স্বার্থে করছি। আপনাকে কিছু প্রতিষ্ঠান আছে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে। আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা শিক্ষক নিয়োগ দিবেন, তাই শিক্ষক নিয়োগ দিবেন যে বই পড়তে চায় নাই, তাকে যদি আপনি নিয়োগ দেন তাহলে তো কোয়ালিটি ইনশিওর হবে না। আমি বলবো যে প্রসপেক্ট যে গভর্নমেন্ট সামনে আসবে, তাদের উদ্দেশ্য হবে যে কিছু প্রতিষ্ঠানগুলোকে রাজনীতির ঊর্ধ্বে রাখা, কিছু প্রতিষ্ঠানগুলোকে কোয়ালিটি ইনশিওর করার জন্য রাজনীতিকে বাইরে রাখা। মানে যারা দেশের নেতৃত্ব দেবে যে প্রতিষ্ঠানগুলোকে, সেটা অর্থনীতির প্রেক্ষাপটে হোক কিংবা অর্থনীতির সূত্র ধরে বিনিয়োগ কিংবা উৎপাদনের প্রসঙ্গগুলোতে হোক, এখন এই জায়গাতে আমাদের তো একটা ভালো নীতি আমরা চাই বা পলিসির এই জায়গাটা ডিসিশন চাই, কিন্তু সেটা হলো আবার যেখানে এসে বাংলাদেশ হোঁচট খায় সেটি হলো তার বাস্তবায়নের প্রক্রিয়া। এখানের এই বাস্তবায়নের ইন্ডিকেটরে যদি বাংলাদেশের অবস্থা আমরা চিন্তা করি, এটাও শোচনীয়, খুবই শোচনীয়। এখন এই জায়গাতে এসে নতুন করে যে কাজগুলো বা যে ভাবনাগুলো নীতি পরিবর্তন বা তৈরি করার আগেই ভেবে রাখা প্রয়োজন, এগুলো কি হতে পারে? আমরা তো নীতিগুলো পরিবর্তন করতে যাচ্ছিল, ইন্টারিম গভর্নমেন্ট অনেকগুলো নীতি পরিবর্তন করেছে, কিন্তু বারবার বাধা আসছে। এবং আপনাকে একটা কথা বলবো, শ্রীলঙ্কা এত দ্রুত সে ঘুরে দাঁড়ালো কিভাবে? কারণ শ্রীলঙ্কান সরকারকে কিন্তু জনগণ সাপোর্ট দিয়েছে। শ্রীলঙ্কায় প্রথম যেটা ধরেছে, সে ব্যয়টাকে সংকোচন করেছে, করাপশনটাকে সে প্রথমে হাত দিয়েছে, এবং শ্রীলঙ্কার সরকার যেটাই অ্যামেন্ডমেন্ট করেছে সেটা জনগণ মেনে নিয়েছে। আমার দেশে কি সেটা হয়েছে? আমার দেশে যেটা অ্যামেন্ডমেন্ট করতে যাচ্ছে, আপনি গভর্নমেন্ট এমপ্লয়ি অর্ডিন্যান্স বলেন, গভর্নমেন্ট সার্ভিস অর্ডিন্যান্স বলেন, আপনি এনবিআর বলেন, আমরা বারবার কলম বিরতি করেছি, আমরা বারবার তাদেরকে বাধা দিচ্ছি। তাহলে তো আপনার দেশকে সামনে এগিয়ে নিতে হলে সরকারকে সাপোর্ট দিতে হবে।
একেবারে শেষ লাইনটি শুনবো, কি বলবেন আসলে বিনিয়োগের সুযোগ তৈরির প্রশ্নে বর্তমান সরকারের কাছে আপনার যদি প্রত্যাশা শুনতে? বর্তমান সরকারের কাছে একটা প্রত্যাশা যে আপনার গ্লোবাল স্ট্যান্ডার্ড একটা বিনিয়োগ নীতি, গ্লোবাল স্ট্যান্ডার্ড বিনিয়োগ বান্ধব একটা কর কাঠামো, এবং যে আমলাতান্ত্রিক জটিলতা থেকে যেন বিনিয়োগকারীরা রেহাই পায়, সাথে একই সাথে দুর্নীতিমুক্ত বাংলাদেশ যাতে হয়, আমরা সেটাই প্রত্যাশা করি। মোহাম্মদ মাজেদুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনায় আমাদের সময় দেওয়ার জন্য এবং আপনার চমৎকার বিশ্লেষণের জন্য। প্রিয় দর্শক, আজকের মতো ইসলাম ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।